নমস্কার, আমি রীতি, গল্পকথক রীতি চ্যানেলে। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পুনশ্চ। বিজু বলল, আমি যাচ্ছি না। সুচেতা বিজুর থুতনিতে আঙুল ছুঁয়ে ঠোঁটে ঠেকিয়ে চুপ করে শব্দ করে বলল, এসো, দেরি করো না, টিফিন খেয়েও। জলের বোতল নিয়েছো তো ভরে? বিজু বিরক্ত হয়ে বলল, আজ ম্যাচ আছে, বোতল টোতল কেন একগাদা দিলে? কত বই, টিফিন বক্স, রোজ স্কুলে যাওয়ার সময় আমি গাধার মতো মোট বই নিয়ে যাই। দূর পাগল, সবই কাজে লাগে, কিচ্ছু ফেলনা নয়। একদিন সব হারিয়ে আসবো দেখো। ছেলের লম্বাটে ছিমছাম চেহারা, সতেজ মুখের দিকে চেয়ে সুচেতা কয়েক পলক মুগ্ধ থাকে। এই তার রক্তের ডেলা, তার আপন সৃষ্টি, তার গাছের মহার্ঘ ফল। ফের ভাবে, নজর লাগলো বুঝি। তাই বিজুর বাঁ হাত টেনে নিয়ে দাঁতে একটু কামড়ে গায়ে থুথু করে বলে, থু থু, সাবধানে যাবে, খেলতে গিয়ে আবার ব্যথা পেও না। বিজু পিঠে ব্যাগ নেয়, কাঁধে বোতল ঝোলায়, তারপর বুটের শব্দ তুলে সতেজ পায়ে বেরিয়ে যায়। সারাদিন হাওয়া বয় তিনতলার ঘর দৌড়ে, খুব হাওয়া। টুকটাক কাজ আর সুচেতার শেষ হতে চায় না। কোলের মেয়েটা বড় জ্বালায়, হাম হয়েছে, আবার সারা বাড়ি হামা টেনে বেড়াচ্ছে। মেঝে পেচ্ছাপ করে সেই জলে থাপুর থুপুর করে দুই হাতে। এই রে, দেখেছ বলে উনুন থেকে কড়া নামিয়ে রেখে সুচেতা ছুটে যায়। হামে যদি ঠান্ডা লাগে তবে বিপদ। অরুন্ধতির ছেলেটা হাম বসে মরতে চলেছিল। মেয়েকে কোলে নিয়ে আঁচলে তার হাত পা মোছায়, জাঙিয়া পাল্টে দেয়, পেচ্ছাপের জায়গাটাও মোছে। মেয়েকে খেলা দিয়ে আবার গিয়ে চাপড় ঘণ্টের কড়া চাপায়। এইভাবেই যৌবন শেষ হয়ে আসে বুঝি। এই তিনতলার ঘরে সংসারে আবদ্ধ জীবন। বেড়ানো খেলানো নেই, কলেজ জীবনের আড্ডা নেই, রোমাঞ্চ নেই। শ্রমিক সন্ধে পার করে এলো। সুচেতা তাকে চা দিয়ে কাছে বসে বলল, কি ভেবেছ বলো তো? কি ভাবলাম? এইভাবে আমাকে নিংড়ে শেষ করবে? এর চেয়ে যে ঝিগিরি অনেক সম্মানের। খাটাচ্ছ, কিন্তু শখ আহ্লাদ পূরণ করবে তো? এত স্বার্থপর কেন বলো তো? বিজু ফার্স্ট ডিভিশনে পাশ করে কলেজে ভর্তি হলো। মেয়ে চন্দনা 6 থেকে ফার্স্ট হচ্ছে। ভালো নাচে গায়ে। এক আধ দিন আজকাল শ্রমিক বলে, বড্ড টায়ার্ড লাগে জানো তো। কেন? কি জানি, লো প্রেশারটা তো আছেই। আমারও মাথা ঘোরে, হজম হয় না। শ্রমিক বলল, চলো তো দুজনেই একবার ডাক্তারের কাছে যাই আজ। পাড়ার চেনা ডাক্তার দুজনকেই দেখে বললেন, তেমন কিছু নয়, মিসেস চ্যাটার্জিকে নিয়ে একটু ঘুরে টুরে আসুন কোথাও। সুচেতা বলল, ওকে একটু ভালো করে দেখুন তো। দেখেছি। কি? কিছুই নয়, 40-এর পর শরীরে ক্ষয় শুরু হয়। এইসব একটু আধটু অসুবিধে এখন থেকে তো হবেই। একটু এক্সারসাইজ দরকার। সুচেতা ভাবল, 40-এর ওপর? এই সেদিনও তার বরটি মাত্র 24-এর ছিল। হিসেবে অবশ্য তাই হয়, সে নিজেও 38 ছুঁল। বরপক্ষ চন্দনাকে একেবারেই পছন্দ করল। ছেলের বাবা বললেন, দেনা পাওনার কথা ওঠে না, যা দেওয়ার মেয়েকে দেবেন। ছেলের কিচ্ছু চাই না, শুধু লক্ষ্মীমন্ত বউ চাই। শ্রমিক অলক্ষ্যে সুচেতার দিকে তাকায়। সুচেতার মুখ চোখে মেয়ের জন্য অহংকার। শ্রমিক অতটা খুশি নয়। মেয়ে তার প্রাণ। মেয়ের বিয়ে হলে সে থাকবে কি করে? রাত্রিবেলায় শুয়ে সুচেতাকে বলল, তুমি তো বিয়ের নামে ডকপক করছো, আমি থাকবো কি করে? আমিও তো মা। আমার বুকের মধ্যে কষ্ট হচ্ছে। টাকার কথা ভাবছ? সে ভাবনাটাও আছে, কিন্তু চন্দিকে ছেড়ে থাকা। ভেবো না, সব সয়ে যাবে। মেয়েরা বড় নিষ্ঠুর। মেয়েরা নয়, তোমরাই। আমাকে যখন আমার বাপ মার কাছ থেকে ছিনিয়ে এনেছিলে, তখন এত মায়া কোথায় ছিল? শ্রমিক চুপ করে থাকে। অনেকক্ষণ বাদে বলল, কিন্তু চন্দির কথাটা আলাদা।
সকলের কাছে নিজের মেয়ে আলাদা। তুমি একটা হার্টলেস। জানোই তো। শমিক ঘুমোলো, কিন্তু সুচেতা জেগে রইল। একবার উঠে গিয়ে পাশের ঘরে ঘুমন্ত মেয়েটাকে দেখে এলো। মাঝরাতে নীরবে চোখের জল ফেলল কিছুক্ষণ। বিজু বিদেশে, মেয়েও চলল শ্বশুর ঘর। বাথরুম থেকে ঘরে আসতে পারছিল না শমিক। কি দূর হয়ে গেছে ঘরটা, কত দূর! তার গলার স্বর পৌঁছয় না ঘরে সুচেতার কাছে। তবু সে প্রাণপণে ডাকতে থাকে, কিন্তু ডাকটা ফোটে না। অস্ফুট গোঙানির শব্দ হয়। শেষ রাতে সুচেতা টের পেল শমিক বিছানায় নেই, অনেকক্ষণ নেই। চমকে ওঠে বুক। বয়সটা তো ভালো নয়। উঠে সে স্বামীকে খোঁজে। বাথরুমে যখন খুঁজে পায় তখন শমিকের জ্ঞান নেই, গোঁ গোঁ শব্দ করছে, হাতে পায়ে খিঁচুনি। ডাক্তার বলল মাইল্ড স্ট্রোক। এরপর থেকে কিন্তু খুব সাবধান। খবর পেয়ে দুর্গাপুর থেকে কর্মব্যস্ত বিজু এলো, মুখ থমথমে গম্ভীর। চন্দনাও এলো, তার 3 বছর আর 2 মাসের 2 বাচ্চাকে নিয়ে। বাবার শিয়রে বসে রইল ভাই বোনে। সুচেতা নাতি নাতনি সামলাতে লাগলো। শমিক বলল, তোরা অমন ভেঙে পড়িস না, আমি এখন ভালোই আছি। চন্দনা কাঁদতে থাকে, আর বিজু ছুটি বাড়ানোর দরখাস্ত পাঠায়। শমিক সেরে ওঠে। যাওয়ার আগে বিজু একদিন আড়ালে মাকে বলে, সবসময় তো বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছ, ভালো পাত্রী পেয়েছো তো বলো, করে ফেলি। 3 হাতে রেখেছি, এবারই দেখে পাকা কথা দিয়ে যা। বিজু খুব লাজুক স্বরে বলল, আর একটা দেখা তো আছে, বলো তো, তোমাদের দেখিয়ে দিই। ওমা তাই বলি, বলে সুচেতার গালে হাত। বিরক্ত হয়ে শমিক বলল, সবই কি আর মনের মতো হয়? মানিয়ে নিতে হয়। তুমি পুরুষ মানুষ, আত্মভোলা শিবের জাত, মানিয়ে নিতে পারো, কিন্তু মেয়েরা পারে না। পারো না কেন? তোমরা মেয়েরা বড় জেলাস, কারোর সঙ্গে কারোর বনে না। ছেলের বউ তো শাশুড়ির চিরকালের শত্রু। না মশাই, আমি আমার শাশুড়ির শত্রু ছিলাম না। তুমি কি ভাবো তোমার ছেলে যে বউটি ঘরে এনেছে সে আমার নখের যোগ্যী? না না, তা বলছি না। তাই বলছো? জানো না বলেই বলছো। অত দেমাক কিসের ওর? গায়ের রংটা একটু কটা আর MA পাস, যোগ্যতা তো এইটুকুই। MA পাস নই বলে কি আমরাও কম যাই? ওই তো জেলাসির কথা, তোমাকে কম কে বলেছে? অনেকে হয়তো ভাবে। আর তুমিও তো বউকে আশকারা দাও। বউকে কিছু বললে ছেলেরও মুখ ভার। না বাপু, দুর্গাপুরে আর নয়, চলো কলকাতা চলো, ছেলের সংসারে ঢের হয়েছে। জামাই রবিনের পাতে আরও একটু মুরগি দিয়ে সুচেতা হাসি মাখা মুখে বলে, বলছেই না যখন। রবিন মুখ তুলল, চিন্তিতভাবে চুপ করে রইল। চন্দনা টেবিলের অন্য ধার থেকে বলে, বলবে কি করে? একা ওই তো সংসারের সব খরচ চালায়। ভাইরা কিছু দেয় নাকি? যাও বা দেয়, শাশুড়ি তার ব্যাংকে জমা করেন। বড় ছেলেই তো চক্ষুশূল। শমিক এসব কথা পছন্দ করে না। সে প্রাচীনপন্থী, মুখখানা বিভীষণ করে খাচ্ছিল। অর্ধেক খেয়ে উঠে গেল কিছু না বলে। সুচেতা লক্ষ্য করল ব্যাপারটা। তবু মেয়ের স্বার্থ তাকে তো দেখতেই হবে। সে মৃদুস্বরে বলল, সংসারে শান্তি চাইলেই কিছু অপ্রিয় কাজও করতে হয়। আমি বলি কি, একটা আলাদা বাসা করে চলে এসো তোমরা, আমার কাছাকাছি চলে এসো। ছেলে মেয়ে আমিও দেখতে পারবো খন। রবিন জবাব দেয় না, কিন্তু কথাটা ভাবে। চন্দনা বলে, আমিও তো কবে থেকে তাই ভাবছি মা। ও কেবল বাপ মায়ের কর্তব্যের নামে থাকতে চায়। সুচেতা বলল, কর্তব্য দূরে থেকেও করা যায়, বরং বেশিই করা যায়। থোক টাকা দেবে মাসে মাসে। রবিন একবার চন্দনার দিকে রাগ চোখে তাকায়। কিছু বাদে সেও প্রায় ভরা পাত ফেলে উঠে যায়। রাতে শমিক সুচেতাকে বলে, এইসব প্রশ্রয় দিচ্ছ, পরে কিন্তু ভুগবে। আহা কি কথা! জামাই তার সব রোজগার সংসারে ঢালছে, মেয়েটার কি কোনো ভবিষ্যৎ নেই নাকি?
দুটো পয়সা রাখতেও পারছে না। শ্রমিক রাগ করে পাশ ফিরে শোয়। বিজু মস্ত প্রমোশন পেয়েছে, বদলি হয়েছে কলকাতায়। বউ হাসনু আর 2 ছেলে মেয়ে হই হই করে এসে হাজির হলো একদিন। সুচেতার আনন্দ আর ধরে না। শ্রমিকের গম্ভীর মুখে খুশির বেলুন ফাটল। সুচেতা বলল, বলতে নেই বৌমা, তোমার শরীরটা একটু সেরেছে। বিয়ের সময় যা রোগা ছিলে। দুর্গাপুরের জল ভালো মা, কলকাতায় এলে তো এবার বুঝবে। তা হোক মা, দুর্গাপুরে লাইফ নেই। এখানে কত লোকজন, আলো, ওখানে যেন মৃত্যুপুরী। কতদিন থেকে আসবো করছি। খুব সাবধানে সুচেতা জিজ্ঞেস করে, এই বাড়িতেই থাকবে তো নাকি? ওকে তো অফিস থেকে আলাদা ফ্ল্যাট দেবে। সুচেতা দীর্ঘশ্বাস ছাড়ে। হাসনু বলে, ওর অবশ্য আপনাদের কাছেই থাকার ইচ্ছে। শুধু ওর ইচ্ছে তো হওয়ার নয় মা, তোমারও তো ইচ্ছে থাকা চাই। হাসনু আর কোনো জবাব দেয় না। পর্দার আড়াল থেকে সুচেতা শুনল হাসনু বিজুকে বলছে, কি হলো, অফিসের ফ্ল্যাটের কি হলো? নিচ্ছি না, এই তো বেশ আছি বাবা মায়ের কাছে। ছেলে মেয়ে দুটো দাদু ঠানু বলতে অস্থির। বাইরে থেকে তো ভালোই লাগছে, এদিকে যে বাঘের ঘরে ঘোঘের বাসা। চন্দনা আর রবিন কাছেই ফ্ল্যাট নিয়েছে, রোজ আসে। তাতে কি হয়েছে? কি আবার, মায়ে মেয়েতে দিন রাত গুজগুজ ফুসফুস, কি বলে কে জানে। বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির ওর সঙ্গে অত মাখামাখি কেন থাকবে গো? ওর বরটাও একটা মেদাটে মার্কা, শ্বশুরবাড়ি বলতে অজ্ঞান। আরে তুমি বাদ দাও না এসব। কেন বাদ দেব? অশান্তি শুরু এইভাবেই হয়। আমি কিছুতেই এখানে থাকবো না। তুমি ফ্ল্যাটে চলো, মাসে মাসে বরং থোক টাকা দিও। মা বাবা যে বড্ড একলা হয়ে পড়বেন। সে তোমাকে ভাবতে হবে না। মেয়ে কাছে এসে উঠেছে, একলা কিসের? বরাবরই দেখেছি মার টান তোমার চেয়ে চন্দনার ওপর বেশি। আমার ছেলে মেয়েদের চাইতে চন্দনার ছেলে মেয়েরা এ বাড়িতে ঢের বেশি আদর পায়। যা, কী সব বলছো, ও তোমার মনের ভুল। আমি খুকি নই। তুমি স্নেহে অন্ধ বলে কিছু দেখতে পাও না, নইলে ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার। আড়ালে সুচেতা চোখের জল মুছে। ওরা থাকবে না। জয় বলল, মা আমি যাচ্ছি। হাসনু জয়ের মাথাটা 2 হাতে ধরে একটু আদর করে বলল, এসো গিয়ে, টিফিন খেয়েও কিন্তু ওয়াটার বটলটা ভুলে যেও না। জয় বিরক্ত হয়ে বলল, আরে নিয়েছি। হাসনু ছেলের লম্বাটে ছিপছিপে চেহারাটা একটু দূর থেকে দেখে। মুখখানায় বুদ্ধির ঝিকিমিকি, দেখে মুগ্ধ হয়ে যায়। তারপর হঠাৎ খেয়াল হয়, ওরকমভাবে তো দেখতে নেই। আজকাল সে এইসব সংস্কার মানে। ছেলের চোখের আড়ালে সে একটু হাত জোর করে ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করে, ভালো রেখো। বিজু অফিসে, জয় স্কুলে। মেয়েটা এক মনে ছবি আঁকে, আবল তাবল ছবি। জ্বর থেকে সদ্য উঠেছে। হাসনু মেয়েকে বলে, ধিয়া দুধ খেলি না? না, বমি পায়। সারাদিন হাসনুর কাজের শেষ নেই, কিছুই তাকে নিজের হাতে করতে হয় না। আয়া, চাকর, রাঁধুনি সব আছে, তবু সব দিকে চোখ রাখতে হয়, সারা বাড়ি ছুটতে হয়। সন্ধে পার করে বিজু আসে। হাসনু তার মুখোমুখি বসে বলে, কি ভেবেছ বলো তো? এইরকম একটা ডাল সন্ধে কাটানো যায়? এর চেয়ে ঝিগিরি ভালো ছিল তো। তোমার সংসার দেখছি, আমারও তো কিছু স্বাদ আহ্লাদ আছে, সেগুলো তো তোমাকে দেখতে হবে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পুনশ্চ গল্প এখানেই শেষ হলো। আশা করি ছোট্ট গল্পটি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আবার ফিরে আসছি একটা নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।